বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনাকালীন সময়ে এই দুর্দিনেও তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তোমরা যাতে ভালো থাকতে পারো, নিরাপদ থাকতে পারো, সুস্থ থাকতে পারো, সেজন্যই কিন্তু আমাদের এই শ্রেণী কার্যক্রম। আমরা আশা করব এই শ্রেণী কার্যক্রমগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা এবং এগুলো বোঝার চেষ্টা করবা। যদি কোনো হোমওয়ার্ক দেওয়া থাকে সেই হোমওয়ার্কগুলো সুন্দরভাবে করবা। অর্থাৎ ফিজিক্যাল ক্লাস চলাকালীন সময়ে তোমার অ্যাক্টিভিটিস যেরকম হতো বাসায় গিয়ে তুমি যেভাবে প্রিপারেশন নিতা, ঠিক এই অনলাইন ক্লাসেও তোমার প্রিপারেশান, তোমার কর্মকাণ্ড ঠিক একই রকম হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। আমি জানি লোহাকে যদি ফেলে রাখা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি এই গ্রীষ্মের চরম ক্রান্তি লগ্নেও তোমরা ভালো আছো, সুখে আছো, নিরাপদে আছো। তোমরা যাতে ভালো থাকতে পারো, সুস্থ থাকতে পারো, সেই জন্যই কিন্তু আমাদের এই অনলাইন কার্যক্রম, যেখানে সব কিছু লকডাউনে বন্ধ হয়ে আছে, সেখানে কিন্তু আমাদের এই শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে নাই। আমরা কিন্তু তোমাদের বেনিফিটের কথা ভেবে, তোমাদের মঙ্গলের কথা ভেবে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম ঠিকই চালিয়ে নিচ্ছি। এখানে একটা কথা আছে, আমরা জানি লোহাকে যদি বেশি দিন ফেলে রাখা হয় তবে সেই লোহায় মরিচা ধরে। অনুরূপভাবে আমাদের যে ব্রেন বা মস্তিষ্ক, তাকেও যদি আমরা বেশি দিন অলসভাবে ফেলে রাখি তাহলে সেই মস্তিষ্ক ক্ষয় হয়ে যায়, সেই মস্তিষ্কের দ্বার কমে যায়। ইভেন সেই মস্তিষ্কে তখন বিভিন্ন ধরনের খারাপ চিন্তা, খারাপ ভাবনার উদয় হয়। তাই এই ভাবনাগুলো যাতে তোমার মধ্যে না আসতে পারে, সময়টাকে যাতে তুমি ইউটিলাইজ করতে পারো, সেই জন্য কিন্তু আমাদের এই শ্রেণী কার্যক্রম। আরেকটা বিষয়, এই যে আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মাস্ক ব্যবহার করছি, বারবার সাবান পানি দিয়ে হাত ধুচ্ছি, অপ্রয়োজনে বাইরে বের হচ্ছি না, হ্যাঁ, অনেক ধরনের সামাজিক আচরণ থেকে বা আচার অনুষ্ঠান থেকে নিজেদেরকে বিরত রাখছি, নিজেকে গুহাবাসীর মতো গুহার ভিতর বন্দি রাখছি। এর তো একটাই কারণ, শারীরিকভাবে সুস্থ থাকা। কিন্তু মানুষ শুধু শারীরিকভাবে সুস্থ থাকলে হয় না, তাকে মানসিকভাবে সুস্থ থাকতে হয়। তো তোমাকে যদি মানসিকভাবে সুস্থ থাকতে হয় তবে তোমাকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেকে ইনভলভ রাখতে হবে, নিজেকে জড়িয়ে রাখতে হবে। তো এই যে পরিবর্তিত পরিস্থিতির সাথেও মানিয়ে তোমাকে কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। কারণ আমি বিশ্বাস করি এই দিন থাকবে না, এই ক্রান্তি লগ্ন চলে যাবে, আবার সুদিন আসবে। কেউ যদি মনে করে যে এই সুদিনেই আমি স্টার্ট করব, তাহলে আমি মনে করব যে তুমি মনে হয় সেই খরগোশ আর কচ্ছপের গল্পটা পড়োনি। আমি তোমাকে বলবো যে তুমি আবার ওই খরগোশ এবং কচ্ছপের গল্পটা পড়ে নাও। অতএব নিজেকে সময়ের সাথে আপডেটেড রাখতে, প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকিয়ে রাখতে, নিজের মেধাকে শানিত করতে আমি আশা করব তোমরা আমাদের এই শ্রেণী কার্যক্রমে বেশ ভালোভাবে অংশগ্রহণ করবা। এতে তোমরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকতে পারছো, পাশাপাশি আমার দৃঢ় বিশ্বাস
তোমরা মানসিকভাবে সুস্থ থাকতে পারবা। তো এই পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তোমাদের সাথে আমাদের একটা সেতু বন্ধন তৈরি করে দিয়েছেন যিনি, সেই সুযোগ্য অধ্যক্ষ স্যারকে আমার বিশেষ বিনীত সম্মান জানিয়ে এবং ওনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি এইচ.এম. মাহফুজ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, গুরুদল সরকারি কলেজ কিশোরগঞ্জ, এই আমাদের কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান এর দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ নিয়ে কিছু কথা বলবো। ওকে, তো স্থির তড়িৎ নিয়ে কথা বলার জন্য আমাকে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হলো চার্জ কি। কি জানতে হবে? চার্জ কি। ওকে, চার্জ কি? তো স্বাভাবিকভাবে বলতে পারি যে পদার্থের বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে। আর একটু যদি স্পেসিফিক করে বলি তাহলে বলবো যে ইলেকট্রনের বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে। একে ই দ্বারা প্রকাশ করা হয়। যার একক কুলম্ব। যার এককের নাম কি? কুলম্ব। আচ্ছা, বিষয়টাকে যদি আরেকটু সুন্দরভাবে বলি তাহলে তোমাদের মনে করে আরেকটু ক্লিয়ার হবে। চার্জ কি? যার গতিতে বা যা যখন কোনো একটা বস্তুর মধ্যে যে প্রবাহিত হয় তখন তাকে তড়িৎ প্রবাহ বলে। সেই জিনিসটাকেই চার্জ বলা হয়। অর্থাৎ যা কোনো বস্তুর মধ্যে দিয়ে প্রবাহিত হলে তাকে আমরা তড়িৎ প্রবাহ বলি, তাকেই চার্জ বলে। এখন চার্জকে তো ভাই ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এর স্বাদ নাই, গন্ধ নাই, তাহলে আমি তোমাকে জিনিসটা কিভাবে বলবো যে বিষয়টা কি? কিন্তু চার্জের অস্তিত্ব অনুভব করা যায়। আচ্ছা, এই জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিতে পারি। তোমরাই বলো। হ্যাঁ, হয়তোবা আমরা আগুনটাকে দেখতে পারি। আপাতভাবে ধরে নিচ্ছি যে আমি আগুনকে টাচ করতে পারি, স্পর্শ করতে পারি, কিন্তু এই আগুন থেকে আমরা যা পাই তা হলো কি? তাপ। এখন তুমি বলো, তাপকে কি ধরা যায়? তাপকে কি ছোঁয়া যায়? তাপের কি গন্ধ আছে, স্বাদ আছে? কিছুই নাই, কিন্তু তাপের অস্তিত্ব আছে। কেন? কারণ আগুনের পাশে গেলে তাপ লাগে, তাপ লাগলে আমার শরীরে উত্তপ্ত হয়, আমি বুঝতে পারি যে আমার শরীরে তাপ আসছে। তাপের কারণে বস্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে অনুরূপভাবে পদার্থের একটা বিশেষ ধর্ম হলো চার্জ। তাপকে যেমন ধরা যায় না, চার্জকে তেমন ধরা যায় না। তাপকে যেমন ছোঁয়া যায় না, চার্জকে তেমন ছোঁয়া যায় না। তাপ যেমন দেখা যায় না, চার্জকে তেমন দেখা যায় না, অনুভব করা যায় না। না, অনুভব করা যায়। তাপকে যেমন অনুভব করা যায়, চার্জকেও কিন্তু অনুভব করা যায়। কেন অনুভব করা যায় সেটা অন্যদিন বলবো। ওকে, অনুভব করে যে সিম্পলভাবে বোঝা যাচ্ছে যে আমরা জানি কোনো পরিবাহের মধ্যে দিয়ে যখন তা প্রবাহিত হয় তখন তাকে তড়িৎ প্রবাহ বলে। আচ্ছা, এখন আমরা জানি কি তাপ এক প্রকার শক্তি। তো অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি যে চার্জও এক প্রকার শক্তি। কেন? কারণ কোনো পরিবাহের মধ্যে দিয়ে যখন চার্জ প্রবাহিত হয় সেই প্রবাহই কিন্তু বিভিন্ন ধরনের কলকারখানাকে ঘোরাতে পারে, কলকারখানা চালাতে পারে, মেশিন ঘোরাতে পারে। হ্যাঁ, এই যে আমার মাথার উপর ফ্যানটা ঘুরতেছে,
তাকে কে ঘোরাচ্ছে? নিশ্চয়ই এই চার্জের প্রবাহ। তাহলে অবশ্যই চার্জের কি আছে? শক্তি আছে। তাহলে চার্জ এক প্রকার কি? শক্তি। শিওর? আচ্ছা, আরেকটা বিষয়টা, এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করা যাক। যে আমরা জানি ভর কি। কিছু সংজ্ঞায় আমি পেয়েছি যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। কথাটা কিন্তু ক্লিয়ার না। কেন? এই মোট পরিমাণ বলতে কি বোঝানো হচ্ছে? সে কি তার আয়তন বোঝাচ্ছে, তার সংখ্যা বোঝাচ্ছে, না অন্য কিছু? আসল বিষয়টা হলো যে ভর কি? ভর হলো পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্ম, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। হ্যাঁ, অস্তিত্ব প্রমাণ করা যায়। যেমন আমার ভর আছে। আমি যদি মানে ভর কি, আমার ভর কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ছোঁয়া যাচ্ছে? যাচ্ছে না। বরে কোনো স্বাদ নাই, গন্ধ নাই, কিন্তু আমার বরে তো একটা অবশ্যই একটা বরের অস্তিত্ব আছে। কারণ আমি যদি একটা পাল্লার উপর দাঁড়াই, তাহলে এটা কি ওই পাল্লা কিন্তু আমার ভর শো করতেছে যে আপনার ভর এত কেজি, ওর ভর এত কেজি। তাহলে দেখো, আমাদের এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্ম, পদার্থের বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্ম। তাহলে চার্জও একটা পদার্থের বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্ম। যদি আরেকটু কথা বলতে হয়, তাহলে আমি আরেকটু কথা বলবো যে একটা বস্তুর মধ্যে ভরের সৃষ্টি হয় কী কারণে? একটা কণার কারণে। সেই কণার নাম কি? ঈশ্বর কণা, বা আর অপর নাম হচ্ছে হিগস বোসন, হিগস কণা। তো অনুরূপভাবে একটা নির্দিষ্ট কণার জন্য কিন্তু চার্জের সৃষ্টি। আসলে কি, টোটাল ইউনিভার্সটাই মাত্র 17 প্রকার কণা দ্বারা গঠিত। আর এই কণাগুলোই কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যকে মানে আমাদের সামনে এসে বিভিন্ন রূপে প্রকাশ করছে। এর মধ্যে 4টা কণা 4টা মৌলিক বলের জন্য দায়ী। তো এই কথাগুলো যদি মানে কখনো সামনাসামনি আসি বা তোমাদের সাথে আমরা মুখোমুখি দেখা হয়, আরও বিস্তৃত পরিসরে তোমাদের সাথে ক্লাস নেওয়া হয়, তখন এই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে সময়ের একটা বিষয় আছে, ফলে সব কিছু ইচ্ছা করলে বলা যায় না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি চার্জ কি সেটা তোমরা বুঝতে পেরেছ, যে চার্জ হলো পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্ম, যাকে আমরা চার্জ বলব। হ্যাঁ, চার্জের একক কি? চার্জের একক হবে কুলম্ব। চার্জকে কে বহন করে? ইলেকট্রন। চার্জকে কে বহন করে? ইলেকট্রন। ঠিক আছে? ওকে, তারপরে আমি এর পরবর্তীতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কি চার্জের কোয়ান্টায়ন। এখন চার্জের কোয়ান্টায়ন কি? ওকে, তোমরাই বলো। সাপোজ বাংলাদেশে 5 টাকা ব্যতীত এর নিচে আর কোনো টাকার নোট নেই, ধরে নাও। সর্বনিম্ন টাকা হলো কত টাকা? 5 টাকা। তার নিচে আর কোনো নোট বা টাকা বা পয়সা নাই। এখন যদি তোমাকে বলি যে তুমি আমাকে 20টা টাকা দাও, তুমি কিন্তু আমাকে 20 টাকা দিতে পারবা। কিন্তু তোমাকে যদি বলি যে তুমি আমাকে 22টা টাকা দাও, তুমি কিন্তু আমাকে 22 টাকা দিতে পারবে না। কেন? কারণ বাংলাদেশে তো 5 টাকার নিচে কোনো নোট নাই। ঠিক আছে? তুমি তো হয় আমাকে 20 টাকা দিতে পারবা, নয় আমাকে 25 টাকা দিতে পারবা। তুমি 22 টাকা কোত্থেকে দিবা? 22 টাকার তো কোনো মানে ভাঙতিত অংশ এখানে নাই। ওকে, যদি কেউ মনে করে যে 1 টাকা, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের সর্বনিম্ন টাকা 1 টাকা, ঠিক আছে, ওকে, দ্যাটস ওকে, 1 টাকা। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি আমাকে 22.5 টাকা দাও, 22 টাকা 50 পয়সা, মানে 22 টাকা এবং আরও অর্ধেক টাকা দাও, তুমি আমাকে সেই ভগ্নাংশটুকু কি দিতে পারবা? পারবে না। হয় তুমি আমাকে 22 টাকা দিতে পারবা, অথবা তুমি আমাকে 23 টাকা দিতে পারবা, যেহেতু বাংলাদেশের সর্বনিম্ন টাকা 1 টাকা। ঠিক আছে? তো অনুরূপভাবে একটা ইলেকট্রনের চার্জ হলো সর্বনিম্ন পরিমাণ চার্জ, এবং কোনো বস্তুতে যে চার্জ থাকবে সেই চার্জ ওই সংখ্যার গুণিতক হবে, ওই সংখ্যার গুণিতক হবে। একেই কিন্তু চার্জের কোয়ান্টায়ন বলা হয়। ঠিক আছে? আমি বিষয়টা আবার একটু লিখে তোমাদের সাথে উদাহরণের সাথে কথা বলি।
তাহলে চার্জের কোয়ান্টাম কি? কোয়ান্টাম কথাটাকে আমি কীভাবে লিখতে পারি? চার্জের কোয়ান্টায়ন। আচ্ছা, লেখাগুলো বেশি হিবিজিবি হয়ে গেছে। টায়ন, চার্জের কোয়ান্টায়ন। আমরা এভাবে বলতে পারি, কোনো বস্তুতে চার্জের পরিমাণ একটি নির্দিষ্ট চার্জের পরিমাণ চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হয় বা হবে। একে চার্জের কোয়ান্টায়ন বলে। ওকে, একে চার্জের কি বলে? কোয়ান্টায়ন বলে। যে আমি যদি আবার সেই উদাহরণটাকে আবার টেনে আনি, সাপোজ বাংলাদেশের সর্বনিম্ন টাকা কত বললাম? 1 টাকা, নাকি? 1 টাকা। এখন কেউ ইচ্ছে করলে 16 টাকা নিতে পারবে, কেউ ইচ্ছে করলে 17 টাকাও নিতে পারবে, 18 টাকা, 19 টাকা, অ্যাজ ইউ উইশ। তাহলে দেখি 16 টাকা কিন্তু 1 টাকার 16 গুণ। 1 টাকার কয় গুণ? 16 গুণ। 17 টাকা 1 টাকার কয় গুণ? 17 গুণ, নাকি? ওকে, কিন্তু 16.5 টাকা সম্ভব না। কেন? কারণ তোমার কাছে তো সর্বনিম্ন টাকা কত? 1 টাকার নোট আছে, তো তুমি তাকে 16.5 টাকা কীভাবে দেবা? তার মানে 16.5 সংখ্যাটা পূর্ণ সংখ্যার গুণে পূর্ণ সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ। কিন্তু ওই যে কোনো বস্তুতে যে পরিমাণ চার্জ থাকবে, সেই চার্জ, এই যে যেমন এইটা যেমন নির্দিষ্ট, 1 টাকাটা যেমন একটা নির্দিষ্ট সর্বনিম্ন টাকা, তেমন এইরকম একটা সর্বনিম্ন চার্জ, একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, সর্বনিম্ন চার্জ, সেই চার্জের পূর্ণ সংখ্যা গুণিতক হবে। তো ওই চার্জটা কত? ওই চার্জটা হলো একটা ইলেকট্রনের চার্জের সমান। একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম। একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম। তার মানে এইটুকু চার্জকে যদি আমি ধরি, তাহলে আমি বলতে পারবো যে কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ চার্জ আছে, সেই মোট চার্জ যদি কিউ হয়, মোট চার্জ কত? কিউ। সেই কিউ ইকুয়াল টু হবে এন ই, যেখানে এনটা হলো একটা পূর্ণ সংখ্যা। এন কি সংখ্যা? এন হবে পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই যেটা ইলেকট্রনের চার্জের 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, 20 গুণ, 100 গুণ, কোটি গুণ, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন গুণ হতে পারে, হ্যাঁ, এটসেট্রা হতে পারে, কিন্তু কখনোই 2.3 হবে না। কারণ 2.3 তো একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ সম্ভব না। এইটুকু চার্জ কোনো বস্তুর মধ্যে থাকতে পারবে না। একটা উদাহরণ দিই, যে তোমাকে যদি বলে যে কোনো বস্তুতে চার্জের পরিমাণ কি 3 × 10⁻19 কুলম হতে পারে? কোনো বস্তুর মধ্যে চার্জের মান কি এইটা হতে পারে? আমি উত্তর দেব না, পারে না। কেন পারে না? কারণ আমরা জানি সর্বনিম্ন চার্জ হচ্ছে কত? 1.6 × 10⁻19 কুলম। হ্যাঁ, এখন একটা বস্তুর মধ্যে এই চার্জ থাকতে পারে, অথবা তার দ্বিগুণ থাকতে পারবে, তার 3 গুণ থাকতে পারবে, তার 4 গুণ থাকতে পারবে।
তাহলে এখন যদি তার দ্বিগুণ করি, তাহলে দ্বিগুণ করলে সেই চার্জটা কত হচ্ছে 3.2 ইন্টু 10⁻19 কুলম। হ্যাঁ, তার মানে আমি দেখছি কি একটা বস্তুর মধ্যে হয় 1.6 ইন্টু 10⁻19 কুলম থাকতে পারে, অথবা 3.2 ইন্টু 10⁻19 কুলম। এর পরবর্তীটা হইতে পারে ওটা 3 গুণ নিলে কত হবে 4.8 ইন্টু 10⁻19 কুলম, এটা হতে পারে। তারপরেরটা হইতে পারে কত 6.4 ইন্টু 10⁻19 কুলম। হ্যাঁ, আমি দেখছি যে এই ধরনের চার্জগুলো সম্ভব। এখানে মানে একটা ইলেকট্রন আছে, এখানে মানে দুটো ইলেকট্রন, এখানে মানে কয়টা ইলেকট্রন 3টে ইলেকট্রনের চার্জ, এটা মানে কয়টা ইলেকট্রনের চার্জ 4টে ইলেকট্রন চার্জ। কিন্তু দেখো এখানে কিন্তু লিখছে 3 ইন্টু 10⁻19 কুলম। এটা কিন্তু হয়তো বা একটার চাইতে একটু বেশি, কিন্তু দুইয়ের চাইতে একটু কম, যেহেতু এখানে 3.2 আছে, দুইয়ের চাইতে একটু কম ইলেকট্রনের চার্জ। কিন্তু আমি জানি যে ইলেকট্রন চার্জকে কী করা যায় না, ভাঙা যায় না। অর্থাৎ যেহেতু এই চার্জকে ভাঙা যায় না, ফলে এই ধরনের চার্জ কোনো বস্তুতে সম্ভব না। এই চার্জটা কোনো বস্তুতে কি না সম্ভব না। বুঝতে পারছি? আমি কি চার্জের কোয়ান্টাম বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এরপরে আমি যে বিষয়টা পড়ব যে চার্জের সংরক্ষণশীলতা। এগুলো সংরক্ষণশীলতা তোমরা আগেও পড়ছো, এখন আমি আবারও বলি যে সংরক্ষণশীলতা কি। আমরা জানি শক্তি সংরক্ষণশীলতা, যে শক্তির সৃষ্টি বা ধ্বংস সম্ভব না, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। হ্যাঁ, রূপান্তরের আগে এবং পরে মোট শক্তির পরিমাণ থাকে একই থাকে। তো অনুরূপভাবে আমরা চার্জের সংরক্ষণশীলতা, চার্জের সংরক্ষণশীলতা বলতে আমরা ঠিক একইভাবে বুঝবো যে চার্জের কোনো সৃষ্টি বা ধ্বংস সম্ভব না। প্রকৃতিতে যে পরিমাণ চার্জ আছে সেটা স্থির। ওকে, চার্জকে এক বস্তু থেকে অন্য বস্তুতে ট্রান্সফার করা যায়, ট্রান্সফারের আগে স্থানান্তর করা যায়, স্থানান্তরের আগে এবং পরে মোট চার্জের পরিমাণ কী থাকবে, স্থির থাকবে। ঠিক আছে? ওকে, যদি আমি দেখলাম যে এখানে মনে করি আমি দুইটা বস্তু কল্পনা করলাম, একটা বস্তুর মধ্যে চার্জ আছে Q1, আর একটা বস্তুর মধ্যে চার্জ আছে Q2। পরবর্তীতে আমি এখান থেকে কিছু চার্জ তাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার কারণে মনে করো তার চার্জ হলো Q3, অথবা আমি এটাকে Q1 প্রাইম দিলাম, আর তার চার্জ মনে করলাম কত Q2 প্রাইম। ঠিক আছে? তাহলে আমরা দেখব যে আগে তাদের মোট চার্জ কত ছিল Q1 প্লাস Q2, আর পরে তাদের মোট চার্জ কত হয়েছে Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম। দেখা যাবে যে আগের মোট চার্জ আর পরের মোট চার্জ সমান হবে। এটাকে বলা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। ঠিক আছে? তাহলে কি আমরা চার্জের সংরক্ষণশীলতা বুঝছি যে চার্জ কি ধ্বংস করা সম্ভব না, সৃষ্টি করা সম্ভব না। চার্জকে শুধু কি করা যায়, এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর করা যায়। ঠিক আছে? এবং স্থানান্তরের আগে এবং পরে মোট চার্জ একই থাকবে, মোট চার্জের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি যেটা দেখব যে চার্জের তল ঘনত্ব কী। চার্জের তলমাত্রিক ঘনত্ব, অনেকে এটাকে তল ঘনত্ব বলে। আচ্ছা, চার্জের তল ঘনত্ব, অনেকে এটাকে হয়তো বা এরকম বলতে পারে যে তলমাত্রিক ঘনত্ব। তো চার্জের তল ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব কি? ওকে, আমরা একটা বিষয় জানি যে সাপোজ এই কলম, আমি যদি এই কলমের মধ্যে চার্জ দেই, বাইরে থেকে চার্জ এই কলমের মধ্যে দেই, তাহলে এই চার্জটা এই কলমের পুরো যে পৃষ্ঠ আছে, বাহিরের পৃষ্ঠ যেটা, সেই পৃষ্ঠের উপর লেগে থাকবে। ওই চার্জ কিন্তু ভিতরে প্রবেশ করবে না। চার্জগুলো সবসময় কোথায় থাকে? যে কোনো বস্তুর পৃষ্ঠে থাকে। কোথায় থাকে? পৃষ্ঠে থাকে। তাহলে এই যে পৃষ্ঠের একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে তাকে ওই তলের চার্জের তলমাত্রিক ঘনত্ব বলে। তাহলে কি এইভাবে লিখবো? এবার লিখতে পারি কোনো বস্তুর
অবশ্যই বস্তুর মানে কেমন, বস্তুটা কেমন, যেহেতু তাকে চার্জ দিচ্ছি তাহলে চার্জিত বস্তু। আমি কতটা সুন্দরভাবে লিখে দিই। কোনো চার্জিত বস্তুর, চার্জিত না হলে কি হবে না, হবে, সেক্ষেত্রে তোর ঘনত্ব শূন্য হয়ে যাবে। ওকে, কোনো চার্জিত বস্তুর পৃষ্ঠের একক ক্ষেত্রফলে, পৃষ্ঠের কত ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে ওই বস্তুর তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব বা তল ঘনত্ব বলে। তাকে ওই বস্তুর চার্জের, কিসের, চার্জের তল ঘনত্ব বলে। ওকে, একে একটা বিশেষ সিম্বল আছে, একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, একে কী দ্বারা প্রকাশ করা হয়, একে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, কোনো বস্তুর মধ্যে যদি চার্জ দেওয়া হয় তাহলে সেই চার্জ বস্তু কোথায় থাকবে, পৃষ্ঠে থাকবে, এবং ওই পৃষ্ঠের একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে তার মানকেই ওই পৃষ্ঠের চার্জের তল ঘনত্ব বলবো। একে আমরা সিগমা দ্বারা প্রকাশ করব। এখন যদি তোমাকে প্রশ্ন করি যে ওই বস্তুর মধ্যে কোনো চার্জ দেওয়া হয় নাই, তাহলে তার চার্জের তল ঘনত্ব কত? ডেফিনেটলি শূন্য। যেহেতু চার্জই নাই তাহলে চার্জের তল ঘনত্ব নাই। আমি সেজন্য একটা চার্জিত বস্তু লিখলাম। আচ্ছা, সিম্পলভাবে একটা উদাহরণ দিই, যে আমি একটা গোলক কল্পনা করলাম। কী কল্পনা করলাম? একটা গোলক। সেই গোলকের ব্যাসার্ধ মনে করলাম আর, গোলকের ব্যাসার্ধ কত? আর। তাহলে আমি এই গোলকের যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠের ক্ষেত্রফল আমি কত বলবো? একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? আমরা জানি একটি গোলকের আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল ফোর ফাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এখন আমি যদি ওই গোলকের মধ্যে কিউ পরিমাণ চার্জ দিই, কতটুকু চার্জ দিলাম? ওকে, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এ ইকুয়াল টু হবে 4 পাই আর স্কোয়ার। এখন যদি আমি ওই গোলকের মধ্যে যদি ওই গোলকে কিউ পরিমাণ চার্জ প্রদান করা হয়, তবে তার তল ঘনত্ব সিগমা ইকুয়াল টু হবে কিউ বাই এ সমান কিউ বাই 4 পাই আর স্কোয়ার, কিউ বাই 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, এইটাকে বলা হবে কি? চার্জের তল ঘনত্ব। ওকে, তাহলে আমি এককটা কি বলতে পারি? কুলম্ব পার মিটার স্কোয়ার, কুলম্ব পার মিটার স্কোয়ার। যেহেতু চার্জের একক কুলম্ব, আর মানে কি একটা দূরত্ব,
দূরত্বের একক মিটার, তো উপরে তুললে মিটার স্কোয়ার। এটা হলো চার্জের ভর ঘনত্ব। আচ্ছা, এখানে আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে পারি যে চার্জ সবসময় বস্তু কোথায় থাকে? পৃষ্ঠে থাকে। আমরা এই জিনিসটা কীভাবে বুঝতে পারি? আমরা কি এই জিনিসটা বুঝতে পারি যে চার্জ সবসময় বস্তুর পৃষ্ঠে থাকে? আচ্ছা, এটা প্রমাণ করছেন একজন ফ্যারাডে নামে একটা লোক আছেন, উনি এটা প্রমাণ করছেন যে চার্জ সবসময় কোথায় থাকে? পৃষ্ঠে থাকে। ওকে, মনে করো এটা একটা দড়ি, হ্যাঁ, এটা একটা দড়ি, এখানে বাঁধা আছে, আর এটা একটা কাপড়ের তৈরি, কাপড় দিয়ে তৈরি, বিশেষভাবে তৈরি একটা মাকো আকৃতির একটা জাল, ঠিক আছে, যেটা এটা হচ্ছে ফানেল আকৃতি। কেমন আকৃতি? ফানেল। ফানেল কি? ওই বাজারে যে তেল বিক্রি করে, হ্যাঁ, আমরা কোনো কিছু মধ্যে তেল ভরতে গেলে সাধারণত এইগুলো ব্যবহার করি না, এটাকে ফানেল বলে। ওকে, এটার মধ্যে তেল দেওয়া হয়, তারপরে সেই তেলটা হয়তো আমরা কোনো বোতল বা অন্য কিছুর মধ্যে আমরা সেটাকে নেই, হ্যাঁ, তেল যাতে বাইরে না পড়ে যায় সেজন্য আমরা কী করি? ফানেল ইউজ করি, ঠিক আছে না? ঠিক এরকম আকৃতির একটা কাপড় দিয়ে উনি এই ধরনের একটা আকৃতির একটা কাপড়ের একটা বস্তু তৈরি করলেন। তারপরে এই কাপড়ের মধ্যে মনে করো এমন একটা প্রলেপ দেওয়া হলো, যে প্রলেপ বিদ্যুতের পরিবহন করে বা চার্জকে ধরে রাখতে পারে, চার্জকে ধরে রাখতে পারে। আচ্ছা, ওকে, তোমরা কি বুঝতেছো কথাটা? চার্জকে ধরে রাখতে পারে। এখন উনি এই বস্তুর মধ্যে কিছু চার্জ দিলেন, দেওয়ার পরে একটা টেস্টার এনে উনি উপর দিয়ে টেস্টারটা ধরলেন, দেখলেন যে টেস্টারে বাতিটা জ্বলতেছে, অর্থাৎ এখানে সিগন্যাল দিচ্ছে যে এখানে চার্জ আছে। এরপরে উনি এই যে এটা কিন্তু ভিতর প্রান্ত, এটা কি বোঝা যাচ্ছে যে এই প্রান্তটা কোন প্রান্ত? এটা ভিতরের প্রান্ত। উনি ভিতরের প্রান্তে ধরলেন, দেখলেন যে কোনো চার্জ নাই বা কোনো বাতি জ্বলে নাই বা কোনো ইন্ডিকেশন নাই, তার মানে বুঝলেন ভিতরে কোনো চার্জ নাই। অতঃপর উনি কী করলেন? এই যে দড়িটা, এই দড়িটা ধরে উনি এভাবে টান দিলেন। এতে করে কি হবে? এই যে এই কাপড়টা, ফ্রেম কিন্তু এটা শক্ত ফ্রেম, এই শক্ত ফ্রেমটাই রয়ে গেল, শুধু এই কাপড়টা, এটা সুতাটা ধরে এইভাবে টান দিলেন। এতে করে দেখো ভিতরের প্রান্তটা কিন্তু এখন বের হয়ে যাচ্ছে, আর ওই বাহিরের যে প্রান্ত মানে পৃষ্ঠাটা ছিল সেই পৃষ্ঠাটা কিন্তু এখন ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, উনি জাস্ট সুতাটাকে এই যে এই সুতাটাকে এভাবে ধরে টান দিয়েছেন, সুতাটা মনে করে যে দিক দিয়ে, ঠিক আছে, আর এটা যেটা এই সুতাটা এখন এই দিকে গেছে, ঠিক আছে, সেম অবস্থা, শুধু একটু পাল্টে গেছে। এখানে কি পাল্টে গেছে বলো তো? এখানে পাল্টে গেছে, তোমরাই দেখো বাসায় চেষ্টা করে দেখবা। আমি যদি এই সুতাটা ধরে টান দেই তাহলে এটা তো কাপড়, সেই কাপড়টা কী করবে? বের হয়ে আইতেছে, অর্থাৎ ভিতরের যে পিসটা ছিল সেই পিসটা এখন উপরে উঠে গেছে, আর উপরের পিসটা কী হয়ে গেছে? ভিতরে চলে গেছে। উনি এখন আবার টেস্টার নিয়ে ওই উপরের প্রান্তে ধরলেন, দেখলেন যে টেস্টার দিচ্ছে যে হ্যাঁ এখানে চার্জ আছে। আসলে কিন্তু এই পিসটা কিন্তু আগে ভিতরে ছিল, তখন কিন্তু এখানে চার্জ ছিল না। এখন যখন ধরছে তখন দেখছে যে না, এখানে চার্জ আছে। আবার এই যে তখন যেটা বাইরের পিসটা ছিল, এখন তো সেই পিসটাটা ভিতরে চলে গেছে। উনি ভিতরে নিয়ে টেস্টার ধরে দেখছেন যে কি এখানে কোনো চার্জ নাই। তার মানে কি আমরা এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে চার্জ সবসময় কোথায় থাকে? পৃষ্ঠে থাকে। চার্জ সবসময় পৃষ্ঠে থাকবে। ওকে, তো আসলে অনেক সময় হয়ে যাচ্ছে, আমরা বেশি দীর্ঘায়িত করবো না আমার ক্লাসটা। আমি শুধু আরেকটা বিষয়ে একটু কথা বলবো, বলেই আমার ক্লাস এখানে শেষ করে দেব। সেই বিষয়টা কি? সেটা হলো কুলম্বের সূত্র। চার্জের বিষয়ে কুলম্বের সূত্র। কুলম্বের একটা চার্জ সংক্রান্ত সূত্র আছে, সেই সূত্রটা কি? আচ্ছা, আমরা অলরেডি এগুলো ইন্টারমিডিয়েটে পড়ে, এসএসসিতে পড়ে আসছি যে আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে কী করে? আকর্ষণ করে, ঠিক আছে না? তো অনুরূপভাবে দুটা চার্জ, এই চার্জ পরস্পরকে আকর্ষণও করতে পারে আবার বিকর্ষণও করতে পারে।
দেখা গেছে যদি একই ধর্মের চার্জ হয় তাহলে তারা পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে কী করে, বিকর্ষণ করে, এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে কী করে, আকর্ষণ করে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল বা এই বলের মান কত হবে, কিসের উপর নির্ভর করবে, কতটুকু দূরে থাকলে কী হবে, এইগুলোর উপর মানে এগুলোর উপর গবেষণা করে বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছেন, যাকে চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র বলে। তো ওনার সূত্র অনুসারে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল বা বলের মান